আসসালামু আলাইকুম। আজ কথা বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের বর্তমান মন্ত্রী আহসানুল হক মিলন, যিনি কিনা বর্তমানে সে শিক্ষামন্ত্রী। তো আমাদের যে প্রত্যেকটা ট্রাম্প আসে এর মাঝে মানে সরকার ব্যবস্থা, সরকারের একটা শাসন ব্যবস্থাপনা আসে। তো একেক সরকারের পরিকল্পনা একেক ধরনের থাকে। তারা দূরদর্শী বা কেউ ক্ষীণদৃষ্টি, অল্পতেই তার দৃষ্টি হয় এরকম। তো আমাদের এহসানুল হক মিলন তিনি চান যে আজ তার যে আলোচনা শুনলাম তিনি চাচ্ছেন যে এই শহরে বা এই দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে যে বোর্ডগুলো আলাদা, আলাদা হইছে এগুলা যাতে আলাদা প্রশ্ন বা আলাদা সমস্যা আ একত্রিত বা তার বোর্ডকে সেরা করার জন্য পাস করার জন্য সহজভাবে খাতা দেখে মার্ক বেশি করে দিয়া তাদেরকে শিক্ষায় যোগ্যতা তৈরি করা এটা সে চায় না। তারপরে সে সকলকে সমান দৃষ্টিতে দেখে খুব সুন্দর পরিকল্পনা তার বক্তব্য কিছু শুনলাম, ভালো লাগছে। কিন্তু এইখানে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এসে দাঁড়াইছে, সেটা হচ্ছে যে শিক্ষার আমূল পরিবর্তন তিনি চাচ্ছেন। সেটা কি? বিগত সময়গুলায় যেরকম শিশু ছেলে যারা আছে পড়াশোনা হয়তো যেটা বা সমাজে মানে আ স্প্রেড হইছে বা যেটা আরকি বলা হইছে বা যেটা প্রচার হইছে যে দেখা গেছে পড়াশোনা তাদের কম করার কারণে আ তাদের পড়াশোনার সৃজনশীলতা বা তাদেরই ওইভাবে পড়াশোনা করানোর যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা একটা ক্লপস করছে যে ভালো মেধাবী খুঁজে পাওয়া, সমাজে কার্যক্রমে সেরা কিছু পাওয়া সেটা হচ্ছিল না, তাই তো? যে পড়াশোনা যেই রাস্তায় বা যে প্রসেসেই হইছে এতে তারা ভালো কিছু লেখাপড়া করতে পারে নাই বা পড়াশোনা কম কইরা তারা পড়াশোনা করে নাই। তাদের খাতা সহজ করে তাদের প্রচুর মার্ক বইরে দিছে। তারপরে তাদের প্রসেস করে দিছে। এখন হয়তো মিলন সাহেব সে আমাদের শিক্ষামন্ত্রী সে চাচ্ছে না। সে তার কথা এটুক যে তোমাদের পড়াশোনা করতে হবে এবং জ্ঞান চর্চা করতে হবে। তারপরে তোমরা যেটা পাস করতে হলে সেটা হার্ডলি খুবই এরকম না যে তুমি ইচ্ছা করলে ওই যে একটা প্রমাণ দিল যে ৩০ মিনিট এমসিকিউ পদ্ধতি, ২০ মিনিট তো বসেই রইছে। এরপরে শেষ ১০ মিনিটে সবাই একসাথে মানে এমসিকিউ দিল। তাহলে কেন দিল? হয়তো এটা বুঝেছে কারো কাছ থেকে কোনো পয়েন্ট আসছে, নির্দেশ আসছে যে সবগুলা সঠিক এটা হবে। ওইজন্য ২০ মিনিট পরে আসছে। তো এটা দিয়ে দিয়েছে। তার মানে না পইড়া তাকে দাগাই দিয়ে গেছে। তো এটাও তার জ্ঞানের ওই বাচ্চাটা যে ছেলেটা বা যে পড়াশোনা মেট্রিক দিল, ইন্টার দিল, যাই করছে তাদের যে জীবনে কার্যক্রমে সে একটু ক্ষতিগ্রস্ত হবে। কারণ সে ওই সম্বন্ধে পড়াশোনা করে নাই। আচ্ছা। তো মিলন সাহেবের এই বিষয়গুলা খুব সুন্দর চমৎকার সে বুঝছে এবং সে বলছে এটা সে বিগত সরকারের সময় সে মন্ত্রী ছিল না বা এমপি বা কিন্তু সে এইটা নিয়ে গবেষণা করে গেছে। ঠিক আছে। তা আসলে গবেষণাকে আমরা সেলুট করি, তার কার্যক্রমকে সেলুট করি। তার যেমন তার আমি তো 99 এর ছাত্র যখন আমি মেট্রিক দিছি তখন বাংলাদেশে নকল-টকল খুব চলে। এটা সত্য, মিথ্যা না। কারণ 99 এ মেট্রিক দিছি ওই সময় ডিভিশন ওইখানে এরকম ছিল না যে আপনার ওই যে এ গ্রেড প্লাস এগুলা যে এটা আমার বেশি পছন্দ হয় না প্লাস এ গ্রেড এগুলা। কারণ হচ্ছে যে কেউ যদি ৮০ থেকে ও এত পার্সেন্ট পায় ওই একই মার্কে সে একই সমান কেউ পাচ্ছে এখানে প্রতি সাবজেক্টে ১০ মার্ক কম, তারপরও এক সমানই গ্রেডিং পাচ্ছে। এটা আমার পছন্দ না। ওই যে একই গ্রেড যেমন এত থেকে এত, এত থেকে এত। তো এটা আসলে পৃথিবীর কোনো দেশ পৃথিবী যারা চালায় বা এই দেশকে দিল বা যারা এটা এটা ঠিক না। কারণ সঠিক মূল্যায়ন হয় না। কারণ ১০টা ১১টা সাবজেক্ট আছে সে ১০ পাস ৭ কইরা পাইলেও এনে ৭০-৮০ না মার্ক সে অনায়াসে তার চেয়ে বেশি পায়। তার মানে তারা ২ জন মেধাবী সমান তাও না। তো এখন নেক্সট এই শিক্ষা ব্যবস্থাপনা তার জন্য খুবই সুন্দর। আমরা ওই যে 99 এ যখন মেট্রিক দেই তখন বাংলাদেশে নকল উঠে গেছিল প্রায় মানে যেই পর্যায়ে চলছে। তো তখন তো গ্রেডিং সিস্টেম ছিল না। ছিল হলো ডিভিশন আ আর হলো বোর্ড প্লেস এইগুলা মার্ক সিস্টেম ছিল। ডিভিশন এই আ এই 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন এইভাবে। তো ওই সময় আমি খেয়াল করে দেখছি যে ওই সময়ের যে পড়াশোনা ছাত্ররা আ প্রচণ্ড করত। মানে যারা কিনা তাদের পড়াশোনায় কোনো গ্যাপ ছিল না। লিকেজ খুব যারা ভালো ছাত্র ছিল, ভালো কিছু করে ক্লাসে ৬০ জন ছাত্র, আসলে ৬০ জন ছাত্র তো আর সমান মেধা বা সমান পড়াশোনা এই পরিশ্রমী হয় না। তো এইখানে যারা ১ম যে ৩০ জন ২০ জন থাকে বা ১৫ জন থাকে, ১৬ জন এরাই বেটার কিছু করে। পিছেরগুলা হয়তো আস্তে, আস্তে ঝরে যায়।
তো আসলে পড়াশোনার ওই সময় একটা প্রতিযোগিতা ছিল যে তাদেরকে বড় কোনো অফিসার হইতে হবে, তার জ্ঞানী হইতে হবে, তাকে বইয়ের A to Z পড়তে হবে, এরকম একটা ছিল। সেইখানে এত ওই যে দেখা লেখা, বুঝা এটা হ্যাঁ, কিছু নকল ছিল ঠিক আছে। তবে এই পর্যায়ে ছিল না। তো ওইখান থেকে মেধাবী বা আপনার দেশ চালানোর জন্য যে ধরনের ছাত্র দরকার, যে ধরনের স্টুডেন্ট দরকার সেটা আল্লাহ সেই প্রসেস থেকে চলে আসছে। আমরা যখন মেট্রিক 1990 তখন আমিও মেট্রিক স্টার্ট করছিলাম। তো তখন বুঝতে পারতাম যে আসলে পড়াশোনা প্রচণ্ড করতে হইতো। কিন্তু আমরা হয়তো পরবর্তীতে এসে দেখে ছেলেমেয়ে পড়ে, স্কুলে যায়, তবে প্রচণ্ড সময় দেয়। কিন্তু আসলে ওই পড়াশোনার ক্লাস, চিন্তাধারাটা একটু চেঞ্জ ছিল। তো এগুলো আসলে আ সময়ের দাবির সাথে অনেক কিছু চেঞ্জ হয়। আবার ফিরে আসছে। এখন হয়তো এহসানুল হক মিলন আসায় হয়তো আমার বিশ্বাস যে দেশের পড়াশোনার আ আ ই আ প্রসেসটা আবার বাড়বে, ভালো হবে। আমার এটুক বিশ্বাস। কিন্তু এখানে কিছু জিনিস এড করার জন্য আমি হয়তো ভিডিওটা তৈরি করতেছি। সেটা হচ্ছে, যদি কোনো কারণে আমাদের এই মন্ত্রীদ্বয় বা তার কোনো সহকারী কেউ আমার এই ভিডিওটা শুনে হয়তো আমার কথাগুলা বোঝার চেষ্টা করবেন যে আমি চাচ্ছি যে আসলে আমার দেশে যে সিস্টেমে পড়াশোনা, এই প্রত্যেকটা সরকার, আপনাদের যে সরকার বিগত সরকারের সময় ছিল ২০০১ থেকে ৬ এর আগে একবার ছিল। তো এরপরে আওয়ামী লীগ সরকার ছিল। তো এই যে সরকার বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যারাই শিক্ষা ব্যবস্থা যেভাবে আমূল পরিবর্তনের চেষ্টা বা চিন্তা করছেন, যেভাবে করলে আপনাদের মূল উদ্দেশ্য ছিল যে কেউ ধ্বংস বাজায় যেভাবে যাকে করেন, কিন্তু পড়াশোনা করে মূল মেধাবী বা তার জ্ঞানী, যার জ্ঞান দিয়ে দেশকে উপকৃত করে, যে কিনা প্রকৃত পড়াশোনা করে সে যাতে সামাজিকভাবে এর চেয়ে ডেভেলপ সে দিতে পারে, সেই রকম মানুষ তৈরি করার জন্য তার প্ল্যান ছিল বা রাষ্ট্রের ইচ্ছা। তো এহসানুল হক সাহেব যদি এই ইচ্ছা পোষণ করে, তাহলে আমি কিছু কথা বলতে চাই যেটা কিনা আসলে এর আগে একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে মানে বলছিলাম যে ধার করা শিক্ষা ব্যবস্থা আমার জাতিকে উন্নয়ন করবে না। সেটাই আবার বলতে চাচ্ছি যে বিগত সরকার বা যে কোনো কারণে যারাই হোক দাঁড় করা শিক্ষা চিন্তা করছে, হ্যাঁ, তাদের মধ্যে ভালো পজিটিভ নেগেটিভ থাকবেই, কিন্তু আসলে কোনটা নিলে বেস্ট করা যায় সেটা হলো মেন। এখন আমি মনে করি ওইদিকে না যেয়ে আমাদের দেশে প্রতিদিনই ধরেন মানুষের জন্মহার বাড়ে। তারা দিনে, দিনে যখন পঞ্চম যায়, যখন ৬ বছর বয়স হয়, ৫ বছর পরে গিয়া ৬ গিয়া সে তখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়। তার জ্ঞান বিজ্ঞান বোঝার জন্য, তার জ্ঞানকে সামাজিকভাবে স্প্রেড করার জন্য। তখন বাবা-মা চায় সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সে বড় কোনো আ ব্যারিস্টার হোক বা উকিল হোক বা সে এক বড় ব্যবসায়ী হোক, সে গণিতবিদ হোক, সে ফুড মেকার হোক বা যেকোনো ইঞ্জিনিয়ারিং জগৎ বা যাই পছন্দ হয় সেগুলা সে হবে, ডাক্তার হবে। তো এই দেশকে সে সেবা দিবে, পৃথিবীর মানুষকে সেবা দিবে, তার নিজের জীবনের উন্নয়ন হবে। এগুলা নিয়ে তাদের পরিকল্পনা সবচেয়ে বেশি ছিল। কিন্তু একটা সময় আসলে দেখা গেল যে এখানে কি দুর্ঘটনাবশত ঘটলো যে দেখেন একটা ক্লাসে ৬০ জন ছাত্র থাকে। দেখা গেছে ১ম ৩ থেকে ৪ জন বা ৫ জন ১০ জন এরা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি এগুলা তারা চান্স পায়। তারা মেধাবী থাকে, তাদেরকে ছাত্র সেরা থাকে। আর পিছনে যারা বাকিগুলা থাকে ওরা কিন্তু এই জায়গাটায় ওইখানে কিন্তু ফ্যাকাল্টিতে সিট সংখ্যা কম, কম্পিটিশন বেশি, এখানে সে চান্স পায় না। তো এইজন্য তাদের বাবা-মা যারা কিন্তু চান্স পেল না, তাদের বাবা-মা কিন্তু অরিজিনালি টাকা-পয়সা সম্পদের মালিক আছে অনেকেই। এখন তার ছেলে যেহেতু মেধাবী হয় না, চান্স পায় না, তাদের মনের বাসনা জাগলো। তাদের যে বিগত কার্যক্রমগুলাই বলতেছি, বিগত ব্যবস্থাপনায়, সরকার ব্যবস্থাপনা বলতেছি বা রাষ্ট্রের যে বিগত সময় গেছে, তাদের চিন্তা হলো আমার ছেলে কেন ডাক্তার, আমার ছেলে কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না? আমার ছেলের কিসের অভাব? সে একটু হইলে আমাদেরকে এরকম হওয়ার জন্য প্রতিষ্ঠান তৈরি করে দেন। তখন এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৈরি হইলো এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হইছে, প্রাইভেট, সরকার বাদ দিয়া। হ্যাঁ, প্রাইভেট হইতে পারে অবশ্যই। সরকারের হইতে হবে এরকম না। কিন্তু এগুলায় মূলত তাদের ভর্তি প্রসেস এবং তাদের পড়াশোনার সিস্টেম ওইখানে এইটাই হয়, ওইখানে গরিব লোকের ভর্তি, সে মেধাবী হইলে যে ভর্তি নিবে তারা, এরকম স্যার বা ওই প্রশাসনিক ভবনে যারা থাকে এরা এটা চায় না। কারণ প্রাইভেট, সেখানে আপনাকে ডোনেশন টাকা দিতে হবে। যেমন একটা ডাক্তার হইতে গেলে ৩০-৩৫ লাখ টাকা আপনাকে ডোনেশন দিতে হচ্ছে। তার বাকি সময় পড়তে গেলে তার ৫০-৬০ লাখ টাকা এই দেশে চলে যায়। আবার এই দেশ থেকে যদি বিদেশে পড়তে যায়, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে, সেখানে যদি সে কাজ-টাজ না করতে পারে বা প্রার্থীকে দেয়, তাও ধরেন ৩-৪ কোটি টাকা, ২.৫ কোটি টাকা তার খরচ হয় তার পিছনে। তাইলে এই যে টাকাটা ইনভেস্ট করতে হয়, তাই এখানে কার্যক্রমে কিছু শ্রেণীর লোক মুনাফা
মুনাফার উদ্দেশ্যে মানে নিজের ব্যবসায়িক উদ্দেশ্যে সে প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা খুললো। এখন এইখানে ছাত্রছাত্রী ভর্তি করলো মেধাহীন এবং মেধাবিহীন যারা, মেধা বলতে হইলো যারা ভালো ছাত্র তারা তো এমনি চান্স পাইতো, কিন্তু এখানে অধিকাংশই টাকার বিনিময়ে চান্স পাইলো এবং পিতামাতাদের যে ইচ্ছা যে আমার ছেলে ডাক্তার হবে, আমি নাম কামাবো দেশে, এই সেই করবো, কিন্তু সে কখনো ভাবে নাই যে আমার ছেলেটা যে মেধাবী না, সে যে সরকারিতে চান্স পেল না, বা যেখানে কম্পিটিশন বেশি, যেখানে পরীক্ষা দিয়ে ভর্তি হইতে হলে সেখানে হইলো না, তো এরপরে যে সে কার্যত এখানে যে পাশ করলো, যে প্রাইভেটে এসে টাকা দিয়ে তাকে শুধু রাখলো, পাশ করে নিয়ে আসলো, সে যে পরবর্তীতে ডাক্তারি একটা জায়গায় বসে একটা মানুষের অপারেশন করবে, তাকে মানে সিরিয়াস বাংলাদেশের সিরিয়াস কার্যক্রমগুলো তার হাতে নিবে, সেখানে সে ভুল করবে, তার তো মেধা নাই, তার জ্ঞান কম, তখন সে তো এখানে মানুষ মেরে ফেলাইতে পারে, বা বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার তৈরি করলে বিল্ডিং ফালাই দিতে পারে, ঠিক আছে, ভুল স্ট্রাকচার বিভিন্ন কার্যক্রম সে জড়িত হইতে পারে। তো এই যে ব্যাপারগুলো সে কখনোই খেয়াল করে না, শুধু ওই যে একটা যে আমাদের পিতামাতা যারা আছে, যাদের সন্তানরা আসলে ওই সময় মেধাবী ছিল না, বা সে যদি উপলব্ধি করতো যে সে আমার ছেলে তো এক হইতে পারে নাই, 10 হইছে, তো এক ছেলেটাই তো মেডিকেলে চান্স পাবে, এখানে ইঞ্জিনিয়ারিং চান্স পাবে, তো 2 1 3 এরাই, তা আমার ছেলে পাবে না, আমি ওইটা নিয়ে কেন লাফালাফি, আমি আমার ছেলেকে অন্য কাজে, কারণ দেশের ক্ষতি তো করা যাবে না, কারণ আমার ছেলের মাধ্যমে ক্ষতি হবে এটা তো চাই না, নাম কামাইতে হবে এরকম না। যেমন আপনি চিন্তা করেন যে পাকিস্তানের যে দেশ, এই দেশ আমাদের যে বিরোধী জাতি, তাদের দেশে একটা মজার পড়াশোনা আছে, সেটা হলো দেখবেন তাদের দেশে মেয়েদেরকে অধিকাংশ মেডিকেলে মানে তারা পড়ায় চিকিৎসা করার জন্য না, অধিকাংশ মেয়েদেরকে পড়ায় যে তার মেয়েটা ডাক্তার হয়েছে, এই জন্য তাকে মানে তাদের দেশের মেয়েদেরকে ডাক্তারি পড়াশোনা বিশেষ করে পড়ানোর জন্য ব্যবস্থাপনা এবং খুবই করে। কারণ কি, তারা চিকিৎসা করাবে সেটা না, মানে তার মেয়েটা বিয়ে দিবে বা তার একটা ডিগ্রি যে সে ডাক্তার, ঠিক আছে, এরকম একটার জন্য তাদের দেশের মেয়েরা খুবই ডাক্তারি পড়াশোনা করে, আপনি খবর নিয়ে দেখেন। তা আমাদের দেশে এই যে আমাদের অভিভাবকদের যে বিগত চিন্তাধারা, সেটা এই জাতিতে এখন আমরা আইসা এই যে যখন টেলিভিশন খুলি তখন দেখি 4 জন 2 জন ডাক্তার, তারা কিনা ভুয়া ডাক্তার বা ভালো ডাক্তার বা খারাপ ইনজেকশন বা বিভিন্ন অবস্থায় তাদের এই যে রুগী মাইরা ফেলাইতেছে, হ্যাঁ, বা তার ভুল চিকিৎসা অপচিকিৎসা এবং মেডিকেল ভাঙচুর চলতেছে, এটা কিন্তু আসলে বর্তমান অবস্থায় সে ডাক্তার, তারপর তার ভুল হইতেছে, প্রসূতি মারা গেছে, ভুল এন্ডোস্কোপি করেছে সেখানে সে মারা গেছে। তো এই ধরনের ভুলের জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবন ঝরে যাচ্ছে, কিন্তু এটার মূল কাজ কিন্তু আমরা এখন করি নাই, এই যে মেডিকেল আইসা করছি তা না, এটার পিছনে বিগত যে পড়াশোনার সিস্টেম ছিল, ওই সিস্টেমটাকে যখন আমরা চেঞ্জ করছি, দেখেন এখানে প্রাইভেট মেডিকেল বাংলাদেশে কতগুলো আমার খেয়াল নেই, আমি হয়তো এটা নিয়ে অনলাইনে দেখবো যে আসলে কয়টা আছে আর সরকারি কয়টা, যেখানে সরকারি বলতেছি কেন, আসলে সরকারি যে মেধা হবে সেটা না, কারণ সরকারি এখানে সবাই ভর্তি হইতে চায় এবং সবচেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে, যেহেতু এখানে মেধাবী ছাত্ররাই যাচ্ছে, তো এই জন্য আর কি এটাকে সেরা হিসেবে ধরে নেওয়া হয়, ঢাকা মেডিকেল, তারপরে এগুলা। আর প্রাইভেট যেগুলো আছে, তো এগুলাতে তারাও পড়তেছে। এখন কথা হচ্ছে যে আমাদের পড়ার সিস্টেমকে ওইগুলাকে বাড়তি দেওয়া যায় কিনা, যে প্রাইভেট সিস্টেমটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে আসবো, আমরা কি ওনাদেরকে এইভাবে ভর্তি করাইলে কি আমাদের দেশ উপকৃত হবে, না হবে না, কি আমরা এটাকে বন্ধ করে দিব, ঠিক আছে, এটা যদি আমরা বন্ধ করতে না পারি, এটা যদি আমরা ভবিষ্যতে বা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য এই পদ্ধতিটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, এই যে, কারণ প্রাইভেট আপনাকে বন্ধ করতে হবে বলতে হলে আপনি সরকারিভাবে ওই একই সিস্টেমের ভিতরে রাখেন, তাহলে প্রাইভেটকে যদি আপনি ওই ঠিক একই পদ্ধতি থেকে সিস্টেমে যদি আপনি ক্যাপচার করতে পারেন যে আমি পড়াশোনাটা এই পদ্ধতিতেই রাখবো না, আর এইগুলাকে যদি আপনি মানে আমাদের শিক্ষামন্ত্রী যদি এইগুলাকে নলেজে না নেয়, যদি এই প্রসারটাকে বাড়তে দেয়, এই প্রাইভেট, তারপরে এই যে কায়মি মাদ্রাসা আছেন, তারপরে বিভিন্ন মাদ্রাসা সিস্টেম আছে পড়াশোনা, তারপরে এই যে মেধাবী ছাত্র ওইখানেও যাচ্ছে এই মাদ্রাসায়, হ্যাঁ, এখন এই পদ্ধতিতে পড়াশোনা করে সে বিজ্ঞান মনস্ক কতটুকু আসবে সেগুলো চিন্তা করার দরকার অতি দ্রুত। এবং এখানে 2 পার্টে, যেমন আমি যদি চিন্তা করি একটা পরিবারে 4টা ছেলে মেয়ে আছে, তার মধ্যে 2টা মাদ্রাসায় পড়তেছে, তার মধ্যে 2টা জেনারেল পড়তেছে, বা অর্ধেক 50-50 হয়ে যাচ্ছে,
তো ওই পড়াশোনাটা আমাদের বিশ্বের জন্য মাদ্রাসা ভিত্তিক পড়াশোনা কতদূর অগ্রসর করা যায় সেই চিন্তাধারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হবে। এইখানে তাদের ওই পড়াশোনার সাথে আমাদের বিজ্ঞানের আর কি দিতে হবে, হ্যাঁ, যদি ওইটা ঠিক থাকে তাদেরকে বিজ্ঞানের ক্লাস বা পৃথিবী অগ্রসর করার জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য তাদের ব্যবস্থাপনা তাদেরকে আনতে, তা ওইখানেও মেধাবী আছে। কারণ ছোট বাচ্চা যখন শিশু জন্ম হয় তার মেধা নিয়ে আসে, অধিকাংশ শিশু যারা একটু পড়াশোনা করে তারা আরও মেধাবী হয়। ইনশাল্লাহ এইভাবে যদি চিন্তা করে কাজ করে তাহলে হয়তো আমাদের সমাজের অনেক আমূল পরিবর্তন প্রথম স্টেপে আসতে পারে এটা। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে, যদি আমাদের এখান থেকে আমরা বিজ্ঞানী খুঁজতে যাই, সত্যিকারের গবেষক চাই, তাহলে এই দুইটা পদ্ধতিতে একটা তো না যেয়ে আরেকটা পদ্ধতিতে যাওয়া যায়, সেটা হচ্ছে যেটা হচ্ছে আসলেই মানুষকে সেরা পদ্ধতিতে নিয়ে যায় বা জ্ঞানের সেরা পর্যায়ে এই বাচ্চার শিক্ষণীয় পর্যায়ে। যেমন প্রত্যেকটা সেক্টর ধরে নেন, একটা কাগজের পেপার মিলস শুরু করা, তারপরে কলম তৈরি করা, ধরে নেন ইন্ডাস্ট্রি তৈরি করা, টেকনোলজি তৈরি করা, আপনি আইটি সেক্টর, আপনি চিকিৎসা ক্ষেত্র, তারপরে আপনি বিজ্ঞানের ক্ষেত্র, আপনি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র যা আছে, টেক্সটাইল ক্ষেত্রে কাপড়ের উন্নয়ন, এইগুলার প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেরকম আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কৃষি ইঞ্জিনিয়ারিং, যে কৃষিভিত্তিক যে পড়াশোনা আছে, কৃষিবিদ যারা হয়, এগুলা সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য, জ্ঞানী তৈরি করার জন্য, মানে উন্নত চিন্তা, মানে যে চিন্তায় পৃথিবীকে অনেক দূর আগায় নেওয়া যায়, ফলো আপ করা যায়, সেটাকে করতে হলে আমাদের এই পড়াশোনার সিস্টেমটাকে টোটাল চেঞ্জ করার পদ্ধতিতে নিয়ে যেতে হবে। কিভাবে? সেটা হচ্ছে মানে আমি যেটা বুঝি আর কি, আমার থেকে বলতেছি, যেটা হচ্ছে ধরেন আপনি একটা প্লেন আবিষ্কার করতে চান আমার দেশে, দেখেন এমন কিছু ছেলে পেলে বাইরে হচ্ছে, মাদ্রাসা হোক বা গ্রামের হোক, তারা একটা ড্রোনের মতো একটা প্লেন তৈরি করে সে ওইটা বৈশা সে এটা উড়াইয়া এক স্থান থেকে আরেক স্থানে যায় নিজের গবেষণা দিয়ে। কোনো সরকার, কোনো পৃথিবীর কোনো তাকে এই গবেষণা তাকে দেয় না, কিন্তু মেধা আছে তার। এখন এইটা তো প্রকৃতভাবে আমাদের কাজে লাগতেছে না, একদম সামাজিকভাবে যে কার্যক্রমে আসতে পারতেছে না। তো এইটাকে যদি আপনি আনতে যান এইভাবে না, তার মানে মেধা আছে সমাজে। কারণ প্রত্যেকটা দরিদ্র ঘর যেখানে হোক জন্ম যদি যার হয় সেটা সেরা অবস্থা। তো এখন ওই যে মেধাবী যে প্রান্তগুলা চিন্তা করা যায় যে কিভাবে গবেষক, সে গবেষণা করতে হলে ধরেন আপনার প্লেন আবিষ্কারক বা স্যাটেলাইট উৎক্ষেপণ করবেন পৃথিবীর বাইরে বা যেইটাই করেন সেগুলা, যে ইন্ডাস্ট্রি করেন বা যেটা গবেষণার একটা ধরেন একটা গণ্ডি তৈরি করলেন, একটা গ্রামের মতো তৈরি করলেন, একটা প্রজেক্ট তৈরি করলেন, যেমন আপনি কৃষি খাতের জন্য একটা প্রজেক্ট তৈরি করলেন বিশাল। এইখানে যে বাচ্চাদেরকে যে কাগজে কলমে যে স্টুডেন্টদেরকে যে রুমে বসে বোর্ডে পড়ানো, হ্যাঁ এটা থাকবে, সাথে একটা রুম থাকবে পড়াশোনা, কিন্তু সাথে হাতে কলমে যে প্র্যাকটিস কাজটা, মানে তাকে ছেড়ে দেন, এখানে পরীক্ষার বিষয় না। পরীক্ষা হয়তো সে যেই সেক্টরটা সে পড়তেছে ওইটা উৎপাদন করতে পারলেই সে পরীক্ষিত, ঠিক আছে, সে পরীক্ষা তৈরি করবে, সে ওইখানে লাখ লাখ সমস্যাগুলোকে সে ডেভেলপমেন্ট বুঝতে পারবে। সমস্যাকে দেখা যাচ্ছে একটা প্লেন ভাঙ্গা আপনি পৃথিবীর ধরেন 10টা প্লেন আসছিল বিভিন্ন কোম্পানির, এরা তৈরি করছে বিভিন্ন এদের এইগুলা আইনা আপনার এই যে এই যন্ত্রপাতিগুলো ওইখানে দেন, উনি ওইটাকে ঠিক করুক, ওই লাইনগুলোকে কিভাবে তৈরি করে, যখন এটার সাথে পড়াশোনার বইও দিবেন, উনি আরও গবেষণা করা এরকম বিজ্ঞানী হবে যে পৃথিবীতে সে এর চেয়ে উন্নত প্রযুক্তি দিবে। কারণ পড়াশোনার মানে করার যে পরিবেশ বা কিভাবে সে জ্ঞানী হবে, যে জ্ঞান চর্চা করবে, সেটা এখানে বিজ্ঞানী আসবে তখন। এখন তো বিজ্ঞানী নাই, বিজ্ঞানী আসবে পৃথিবীকে ডেভেলপ করার জন্য। তো এইটাই আমি আপনাদেরকে বলার চিন্তা, যে এ পড়াশোনা শুধু এই প্রাতিষ্ঠানিক একটা ঘর বানায় এখানে শুধু বোর্ড তৈরি করে পড়াশোনা করলেই পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানী হওয়া বা শ্রেষ্ঠ জাতি পাওয়া সম্ভব না। হয়তো এটা একটা সিস্টেম রুল, যেমন পৃথিবীর অন্য দেশের যে কারিকুলাম পড়াশোনা সেইগুলো আমাকে দেওয়া হচ্ছে, ওরা এখান থেকে অন্য একটা প্রজেক্ট পড়াশোনা করতেছে, আমাদেরকে ব্যাকডেটেডটা দিতেছে, এই জন্য আমরা তাদের পিছনে পিছনে যাচ্ছি, আমরা ওইটা পড়ছি, আমাদের ছেলে পেলে ওইটা নিয়ে আসে, ওই গবেষণার পরে আর সে পারতেছে না। আবার ওরা আমাদেরকে আরেকটা স্পিচ দিচ্ছে, আরেকটা বই দিতেছে, ওই বই অনুযায়ী পড়ে আবার ওই জ্ঞানের মধ্যেই থাকতেছে। আমাদের কাছ থেকে যে উন্নত বিশ্বে যাওয়ার জন্য, উন্নত গাড়ি তৈরি করার জন্য, উন্নত প্লেন তৈরি করার জন্য যে আমাদের যে গবেষণা দরকার, সেটা তো আমার কাছে নাই। সেটা করতে হইলে আমাকে ওদেরকে ছেড়ে দিতে হবে। ওরা ওরা প্রাকৃতিকভাবে যে গড়ে উঠছে, ওদের ব্রেন আল্লাহ দিছে, ওরা ওইটাই তৈরি করবে ওনাদের ওনাদের প্ল্যান চিন্তা দ্বারা সব কিছু দিয়ে।
তো এইটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের দেশে ওই প্রকৃত জ্ঞানী এবং সমাজ ডেভেলপমেন্ট এবং যেমন দেখেন আপনি কম্পিউটার তৈরি হয়েছে অনেক বছর হয়েছে, আজকে না, প্রচুর। এটা এই 80 দশক নাকি এরও আগে, সেই স্বাধীনের এরকম। তো আজকে প্রযুক্তিতে যেখানে আসছে এইখানে সেরা হইতে হইলে আমাদেরকে সেই এই এই কম্পিউটার অ্যানালাইসিসের যে ইঞ্জিনিয়ারিং জগৎটা ঢুকছে, এখন দেখেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খোলা হয়েছে পুরো বাংলাদেশে, কম্পিউটার ডেভেলপমেন্ট। কিন্তু আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের শিক্ষক কেউই কিন্তু একটা সফটওয়্যার তৈরি করতে পারে না। এই কম্পিউটারে এত শত শত কাজে করার জন্য যে সফটওয়্যার প্রোগ্রাম দরকার হয়, প্রোগ্রাম করার জন্য কোনো প্রোগ্রাম আমাদের দেশের মানুষের নাই। কারণ কি আমাদের দেশের মানুষ কি মেধা নাই? অবশ্যই আছে, কারণ নাই তার উপযুক্ত পরিবেশ তার কাছে নাই, যেইভাবে সে গবেষণা করবে। আপনি দেখেন পৃথিবী যত বড় বড় বিজ্ঞানী আছে, আইনস্টাইন, আপনার আইজ্যাক নিউটন, তারপরে আপনি যারা তারা প্রতিষ্ঠানে গেছে, কিন্তু হয়তো পড়াশোনা যেটুকু ভালো লাগছে তারা কিন্তু অনেক ইঙ্গিত দিয়ে বুঝাই গেছে যে প্রতিষ্ঠানের পড়াশোনা তার ওই বদ্ধ অনেক কিছু ভালো লাগে না, সে গবেষণা করছে। আপনি আলবার্ট এডিসনের লাইফ দেখেন, আপনি টেসলার লাইফ দেখেন, যারা কিনা পৃথিবীকে আধুনিক বিশ্বের পথ দেখাই গেছে, তারা কিন্তু গবেষণা করছে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে বৈশা, কোথাও পইরা, কোথাও ঘরের ভিতরে কোনো জায়গায়, মানে সে ওইটা নিয়ে শুধু চিন্তা ভাবনা করছে, ওইটা নিয়ে কার্যক্রম করছে, আর সে সর্বোচ্চ সেরা পর্যায়ে সে রান করতেছে। কিন্তু আমাদের মানব সভ্যতায় বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাপনা, যেই চিন্তা কইরা আবার দেখেন একই মানে আমাদের দেখেন সরকাররা কী করে, উনি এটা করছে, এটা ভুল হয়েছে, এটা ব্লক করে দেন, ঠিক আছে। আবার আরেকজন আসছে, সে বলতেছে এই মতবাদটা করছি, এটা কিন্তু আচ্ছা মানলাম দুইজনেরটাই এক সময় সেরা, উনি গেল আবার ওনারটা সেরা, কিন্তু এখানে তো বিজ্ঞানী কেউ আনতে পারলেন না এইগুলা পরিবর্তন করে। তো এই জন্য বলি যে আমাদের যে শিক্ষামন্ত্রী আমাদের যে ব্যবস্থাপনা নিচ্ছেন, আমার মনে হয় এইখানে ব্যবস্থাপনার জন্য এইটাই মূল গোড়া না, যে গোড়ায় হাত দিতে হবে যে আমি কিভাবে একটা শিশু বাচ্চা, একটা শিশু চারার মতো তাকে কিভাবে পুষ্টিকর খাবার বা পানি ঢাললে বা কি পরিস্থিতি দিলে সে দিনে দিনে আপ হবে, পড়াশোনা সে ডেভেলপ হবে। সেটা প্রথমত শিশুরা যে সমাজে মেধা হবে, পড়াশোনা মনোযোগী এবং বেটার হবে, সেই খাবারই তো আমার সমাজে 1 নাম্বার চিহ্নিত করেন নাই। মানে আমাদের যে শিশু খাদ্য আছে পুরো বাংলাদেশে সব ভেজাল, সব কিছুতে সীসাযুক্ত সেই দুধ সেগুলা খাচ্ছে। তারপর তার মেধা আপনি কিভাবে আশা করেন? কিভাবে তাকে আপনি প্রেশার দিবেন? কারণ তাকে তো ছোটোর থেকেই তৈরি করা হইতেছে একটা হাইব্রিড বাচ্চার মতো। আপনার ঢাকা শহরে কয়েক লক্ষ শিশু, কয়েক কোটি, এই যে শিশুরা আছে কয়েক লক্ষ, তারা পড়াশোনা করতেছে, তাদের একটা খেলার জায়গা নাই, তাদের অফুরন্ত সুন্দর জায়গা নাই, তার পিতামাতার, আপনি বিশ্বাস করেন তাদের কষ্টের ব্যাপারটা কোন লেভেলে পৌঁছতেছে। এই শিশুটার বাচ্চা দেখা গেছে, অধিকাংশ শিশু দেখবেন গরিব ঘরের, আল্লাপাক বেশিরভাগ দেখবেন ওদের সন্তান হয় অনেক, এদের বড়লোক ঘরে হয়, ভুল বলি না, কিন্তু বেশিরভাগ দেখবেন বাচ্চারা সেই গরিব ঘরে। এখন এই যে বাচ্চাগুলো হইছে, তার বাসায় তার 2 মুঠো ভালো খাবার নাই যে বাচ্চার মুখে দিবে, বা ও যেই কয় টাকা দেয় সে বাজার থেকে যাই কিনে সব ভেজাল। তাহলে আমাদের খাদ্যের সাথে এই বাচ্চার বিকাশ করা, মানসিক বিকাশ করাটা 1 নাম্বার জরুরি। তা আপনি সবার আগে খাদ্য মন্ত্রণালয়ে হাত দিয়া যদি পুরো বাংলাদেশে এই ভেজাল মুক্ত খাবার আপনি উঠাই দেন, দেখেন প্রত্যেকটা পয়েন্টে যান, আপনার বাসার সামনে, মন্ত্রী সাহেব আপনার বাসার সামনে গিয়ে দেখেন, আপনি যখন বের হবেন রাস্তায়, তখন আপনার বাসার সামনে যতগুলো এগ্রো বা দোকান আছে বা যেগুলাই খাদ্য খাওয়া আছে এগুলোর দিকে তাকান একবার, চিপতে শুরু করে বাচ্চাদের যে চকলেটটা, আপনি দেখেন কেমিক্যাল ছাড়া কোনো খাদ্য আছে? প্রকৃতগত কোনো ফল আছে? আপনি যে ফলগুলো খাবে আকাশচুম্বী দাম, যেটা বাচ্চা খেলে তার মানসিক দিক প্রকাশ হবে। আপনি বাজারে গিয়ে যে মাছ কিনবে সেটার দাম অনেক, সে বাচ্চারা কিভাবে চেঞ্জ আসবে? তো সেই গরিব ঘরের বাচ্চা যে 3টা আসলো, তার এই 3টা বাচ্চা যে তার পরিপূর্ণ পুষ্টি পাবে, খাবার পাবে, সে তো সম্ভব হয় না। তারা পড়াশোনা এরপরে ঝরে যাওয়ার যে ব্যবস্থাপনাটা, এটা আরও ভয়ঙ্কর। দেখা গেছে যে সামাজিকভাবে সে ঝরে যাচ্ছে, স্কুলে যেতে পারতেছে না, তার অর্থের সমস্যা, তার পারিবারিক সচেতনতা একবারে নাই, তার বাবা মা কখনো বুঝে না যে বাচ্চাকে স্কুলে, মাদ্রাসা বা যে কোনো জায়গায় পড়াইতে হবে, এটা তার ভিতরে তেমন কোনো নাই, কাজ করানোর জন্য যে শিশু শ্রম বাইরে গেছে। তাই এই যে ব্যাপারগুলো আছে, এই একটা শিক্ষার সাথে যে কতগুলা জিনিস ডিপার্টমেন্ট আছে, এটি একটা হাত দিলে সবগুলা ঠিক করতে হবে। যদি করেন তাহলে দেশকে আধুনিক সমাজ ব্যবস্থাপনা, পড়াশোনা, শিক্ষায়, স্বশিক্ষায় শিক্ষিত করা যাবে। হাতে কলমে শিক্ষা তো বাড়ার নাই। যেখানে কারিগরি শিক্ষার মানে এই ছাত্র ভর্তির সংখ্যা রইল জেনারেলের সাথে রাত দিন ডিস্টেন্স। যদি একটা লোক শুধু বই পড়লো কিন্তু সে হাতে এই কাজটা করতে না পারে, যে ধরেন মোবাইল তৈরি করতে না পারে, শুধু সে থিওরি বানাইতেছে বডি দিয়া,
তো না বানাইতে পারলে তো হবে না। তার মানে আপনাকে ডেভেলপমেন্ট মানে কারিগরি শিক্ষা টোটালটা করতে হবে। আপনার তখন দেশ টোটাল ডেভেলপ হবে। আর যদি না হয় তাহলে আমাদের দেশ কখনো ডেভেলপ না। তাইলে দেখা যাবে ওই যে আমাদের দেশে খালি ছাত্রনেতা বের হবে, ঢাকা ভার্সিটিতে যাবে, মানে ছাত্রনেতা বের হবে, তারা গুলাগুলি করবে, তারা সরকার পতনে কার্যক্রম করবে, তারা মন্ত্রীর পিছনে ঘুরবে, দালালি করবে, তাদের অর্থ গাড়ি টাড়ি কেনার জন্য তারা ২ নম্বরই কাজ করবে, তারা দেশকে কিছু দিবে এই চিন্তা করার তাদের সময় থাকবে না। কারণ তার নিজের ব্যক্তি উন্নয়ন করাটাই তার জন্য শ্রেষ্ঠ লাভ। দেখেন মানুষ তো বিভিন্ন প্রকার, কেউ হলো সমাজকে দিতে চায়, কেউ সমাজ থেকে নিতে চায়। তা আমার কথা হচ্ছে কি যে এই যে মন্ত্রণালয়ে দায়িত্ব পাইছেন আপনি, আপনার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আপনি আমূল পরিবর্তনের আগে যদি ব্যক্তিগতভাবে এই জায়গাটা, এই আহসানুল হক মিলন যদি এই পর্যায়গুলোকে হাত দেয়, যদি 5টা বছর লেগেও যায়, যদি এটা সে এটার যদি কার্যক্রমটা সে করে দেওয়া যায়, কি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে খুবই অল্প সংকীর্ণ করে দেওয়া, মানে অল্পতে, মানে ওখানে মেধাবীও যদি আসেও, মেধাবীরাই আসে ওইটার প্রসেস তৈরি করা। দ্বিতীয় হচ্ছে মানে বিশেষ ক্ষেত্রগুলা যেখানে মানুষের জীবন মরণের ব্যাপার, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে আপনার ব্যারিস্টারি বা যে কোনো মানে এই যে লয় পড়া বিভিন্ন জিনিসে তারা গুণগত মান মানুষ ভর্তি হোক, এরকম জায়গাগুলা, কৃষিখাত এগুলা। তখন এই যে সমস্যাগুলো যখন চেঞ্জ আসবে, তখন আপনার দেশ এবং আপনি সুনামধন্য না শুধু এখানে দুনিয়াতে সুনামের কিছুই নাই, কারণ আপনি যত ভালো কাজ করবেন পরবর্তী সরকার আসলে আপনাকে খারাপ বলবে। এটা নিয়েও আপনি যেরকম আগের সরকার যা করছে সেটাকে খারাপ দিকে নিচ্ছেন, এটাও খারাপ দিকে নিয়ে যাবে। তাও কিন্তু মূল মার্ক দিবে আপনাকে, মূল ভালোবাসা দিবে পৃথিবীর যে উপর থেকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, যে উনি ভালো কাজ করছে মানবের জন্য, একটা জাতির জন্য সে সেরা কাজ করছে। তার শিশুদের খাদ্যের এই ভেজাল মুক্ত খাদ্য কালকার থেকে চালান পুরো বাংলাদেশ। মানে খাদ্য কি খাবে বাংলাদেশের শিশুরা? প্রতিদিন শিশুরা বাইরের খাবার খেতে চায়, ছোট তো এরা বাইরে যায়, কেক চায়, ওইটা চায়, এটা চায়, প্রত্যেকটা খাবারে হাত দেন যে তোমরা এই ধরনের খাবার তৈরি করবা, মেড তৈরি করবা, এটার একটা প্রকল্প দেওয়া হইলো। এটা হইলে দেখবেন জাতি অতি দ্রুত সর্বোচ্চ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, সকলে কাজ করতে পারবে, তখন তারা ভালো হবে। নেশা এবং ভয়ঙ্কর জিনিস, লাস্ট এটাই বলতে চাই যে নেশা আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে সবচেয়ে ধ্বংস করতেছে। এটার সাথে রাজনীতি, ছাত্র রাজনীতি যদি এটা বন্ধ না হয় তাহলে এই দেশ কখনোই ডেভেলপ করবে না। যদি আপনি ছাত্ররা রাজনীতি করে তাহলে সে পড়াশোনা করবে কতক্ষণ? যদি ছাত্র রাজনীতিটা আপনারা টোটাল বন্ধ করেন, কারণ পড়াশোনা করতে এসে তার বাবা মার কোল খালি করার জন্য না, কোনো কাউকে মন্ত্রী পরিষদে আনা না, কোনো সরকারকে ফালাই দেন। আপনি দেখেন বিগত সরকারেরা ছাত্র রাজনীতির কাছেই পড়ে গেছে। এর আগের সরকার আপনারা ছাত্র রাজনীতির কাছে পড়ছেন, এরশাদও তাই ছাত্র রাজনীতির কাছেই পড়ছে। প্রত্যেকটা সরকার একই অবস্থা, আপনারাও সেটার অপেক্ষা থাকেন, ছাত্ররাই আপনাকে রাজনীতি করে ফেলায়। তাহলে সবচেয়ে জরুরি হলো তো কারো পাড়ার দোকানে জনগণই ভোট দিয়ে একজনকে আনবে। ছাত্র শক্তিটা আমাদের নেওয়া যায় না। ছাত্ররা কেন রাজনীতি করবে? কারণ এটা তো এমনি ভুল। আমি যদি একটা শিশু বাচ্চার কাছে বলি যে সে মাত্র ক্লাস 1-এ উঠছে, যে তুমি কি করবা, এই তুমি 8-9-এ পড়ো বা যেটুকু একটু বড় হয়েছে, তুমি আবার আমার খেতে গিয়া তুমি হাল চাষ করবা, তাহলে কি ওই ছেলেটা কি পড়াশোনা পারবে না হাল চাষ করবে? কোনটা শিখবে? দুইটা তো প্রেশার করে। ঠিক সে ছাত্র পড়তে গেছে, সে যদি এখানে আন্দোলন শিখে, সে মিছিল মিটিং করে, নেতার পিছনে যায়, যদি গাড়ি দেখে, টাকা পয়সা দেখে, তাকে কিছু টাকা দেওয়া হয়, তাকে বিভিন্ন নেশাগ্রস্ত বিভিন্ন জায়গায় তার কার্যক্রম থাকে, ঠিক আছে, তখন তো যে জাতি তার কাছ থেকে কিছু ভালো কিছু আশা করে না, পাবে না। তো এই সমস্ত কিছু থেকে যদি আপনি সমাজকে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন আনতে পারেন, তাহলে ভালো জাতি এবং শিক্ষা, সেটা স্বশিক্ষায় শিক্ষিত হবে এবং বিজ্ঞানীও পাবেন, ভালো হবে। আর নাইলে এই সমাজ এইখান থেকে কোনো ভালো একটা ছাত্র আসবে না, উন্নয়ন আসবে না, পুরো ধ্বংসের দিকে আমাদের প্রত্যেকটা পৃথিবী এগুয়ে এক আগানোর ব্যবস্থা থাকবে। তো ভালো থাকবেন। আর সকলেই সচেতনতা, তার বাচ্চাকে দেখবেন, তার বাচ্চা কি করে, কোথায় যাচ্ছে, কাদের সাথে আড্ডা দিচ্ছে, ভালো কিছু করতেছে কিনা, নাকি নেশাগ্রস্তর সাথে তার জীবন জড়ায় যাচ্ছে। এখান থেকে পরিত্রাণ হলে তার এরিয়া আপনি চেঞ্জ করেন, যেখানে থাকেন, যেখানে ভাড়া থাকেন, যেখানে বাড়ি আছে সেটাও চেঞ্জ করেন। প্রয়োজন হলে আপনি এখান থেকে যেখানে নিরাপদ মনে করেন ওইখানে গিয়ে বাচ্চাকে পড়াশোনা করেন, তারপরেও তার জীবনটাকে সেফ নিয়ে আসেন। আর না হলে অরিজিনালি আমাদের সমাজ ব্যবস্থাপনা ঝরে যাবে, আমাদের বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে গেছে। তা এই জাতির এখন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে নেশাগ্রস্ততা। এটা যদি বাঁচতে না পারে তাহলে জাতি উঠে দাঁড়াতে পারবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।